তার ছন্দের যে খেলা, আমি ঝঞ্ঝা, আমি ঘুরুনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরুনি। কাজী নজরুল ইসলামের কবিতার যে ছন্দের যে একটা জাগরণ, ওই খেলাটা আসলে আমি মোটামুটি বলতে পারি যে আমি এটা বুঝি। অন্ধ পৃথিবী মিথ্যা পদবী, মানবতা যেথা চিন্তা লাশ, বদ্ধ চেতনা বন্দি সকলে যাতনা বদলে শান্তি চাস। প্রিয় দর্শক, আজকে আমি আড্ডা দেওয়ার জন্য এসেছি এমন একজন মানুষের সাথে যার গান দেশের কোটি শ্রোতার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে, যার গানের লেখা, যার গানের সুর মানুষকে আনন্দিত করেছে, সেই সাথে উদ্বুদ্ধ করেছে, সচেতন করেছে। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী তাবিব মাহমুদ। তাবিব ভাই কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি। ব্যস্ততা কেমন এখন এই মুহূর্তে? আমি সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি, সেই দিক দিয়ে অবশ্যই বিভিন্ন কাজে বিভিন্ন যে ব্যস্ততা আছে, আলহামদুলিল্লাহ ভালোই ব্যস্ততা আছে। গানের পাশাপাশি দেখা যায় আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের মানুষজনের শিক্ষা নিয়ে কাজ করছি, যার কারণে দেখা যাচ্ছে যে গান এই আগের মতো যে একটা সময় গানের পিছনে, তো সেটা হয়ে উঠছে না, বা সে সময়টা আসলে আমি প্রান্তিক অঞ্চলের মানুষদের জন্য দিচ্ছি। এই বিষয়টা একটু জানতে চাই। আসলে আপনি বলছিলেন যে হচ্ছে যে প্রান্তিক মানুষদেরকে সহজে এবং সুলভভাবে হচ্ছে শিক্ষাটা পৌঁছে দেওয়ার কাজ করছেন, সেটা আসলে কিভাবে করছেন, কোন প্রসেসে করছেন? আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 12 থেকে 16 লক্ষ শিক্ষার্থী এইচএসসি বা আলিম পরীক্ষা দেয়। 12 থেকে 16 লক্ষ ছেলেপেলে পরীক্ষা দেওয়ার পর, এইচএসসি পরীক্ষার পর এরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন করে, কিন্তু তারপরেও দেখেন বাংলাদেশে বেকারের সংখ্যা কিন্তু নেহাত কম না। এটা কেন হচ্ছে? প্রবলেমটা আসলে কোথায়? তো এটা নিয়েই আমরা আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, দেখতেছি বিষয়গুলো। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ওই যে 12 থেকে 16 লক্ষ শিক্ষার্থী যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিচ্ছে, এই সময়টাতে তাদের পড়াশোনার প্রতি যে ঝোঁকটা, বা সে নিজেকে ছাত্র বা তার কাজ পড়াশোনা সেটা ফিল করে, বিশ্ববিদ্যালয়ে ওঠার পর কিন্তু ওই ফিল্টার থাকে না। আমরা ওই সময়টাতে শিক্ষার্থীদের যে বেসিক, যে ফান্ডামেন্টাল যে এডুকেশন, হোক সেটা ইংরেজি, হোক সেটা বাংলা, হোক সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিংবা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই যে সাবজেক্টের যে হচ্ছে বেসমেন্টের যে এডুকেশন, সেইটাকে আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে একদম বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষকদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পড়ে আসতেছি। শিক্ষাটাকে হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ে যতটুকু সহজভাবে পৌঁছানো যায় সেটা নিয়ে আপনারা কাজ করছি। যেমন আমি যদি বলেন যে আপনারা হয়তো আমাকে গানের মাধ্যমে চিনেন বা যে কোনো যেভাবে সঙ্গীতের জন্য চিনেন, দেখেন আমি এই সঙ্গীতের এইখানে এই অবস্থায় আসতে পারতাম না যদি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ না পাইতাম। আমি যখন ইন্টারমিডিয়েটে বা কলেজ লাইফে যখন পড়াশোনা করছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভাইয়ের সাক্ষাৎ পাওয়া এটা আমার জন্য অনেক ড্রিম ছিল। আমি যদি তারে পাইতাম, অনেক কথা আমার তার ভিতর জানার ইচ্ছা, যে কীভাবে পড়ছেন, কী পড়তে হবে, কই পড়তে হবে। আমি কিন্তু আমার ইন্টারমিডিয়েট লাইফে আমার মনে আছে আব্বাসাল করিসি ভাই, একটা ভাইকে আমি পাইছিলাম ইন্টারমিডিয়েটে। আমি একজন মানুষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে তার দেখা পাইছিলাম 1 ঘন্টার জন্য। এটা একটা মানে স্বপ্নের মতো ব্যাপার ছিল, এবং আমার অনেক কোশ্চেন ছিল। আমি বাংলা পড়তেছি, ইংরেজি ভোকাবুলারিজ কোনোভাবেই মনে থাকে না, কই থেকে ভোকাবুলারিজ আসবে, কি আসবে, অনেক কোশ্চেন ছিল। কিন্তু দেখেন এই যে 4th রিভলিউশন, এটা কিন্তু খুব ইজি। এখন কমিউনিকেশনের যুগ। এখন যদি ইউএসের বা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি, সেখানে ফেসবুকে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে, টিকটকে তারা কিন্তু কমিউনিকেশন করতেছে। কারো না কারো পেজে লাইক দিচ্ছে, কারো না কারোর স্ট্যাটাস শেয়ার দিচ্ছে। কমিউনিকেশনও যদি স্টুডেন্টদের করতে হয়, তাহলে এই মুহূর্তে স্টুডেন্টদের কার সাথে কমিউনিকেশন করা উচিত? টিচারদের সাথে কমিউনিকেশন করা উচিত, সেরা শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন করা উচিত। আমরা আসলে ওই জিনিসটা করাই ট্রাই করতেছি, যে গ্রামের একটা প্রান্তিক ছেলে, যে হয়তো যার কাছে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, সে চাইলেই সে বুয়েটের একটা বড় ভাইয়ের সাথে একটা ফ্রেন্ডশিপ করতে পারে। সে বুয়েটের একটা বড় ভাইয়ের ফোন নাম্বারটা তার কাছে থাকলো, সে পড়ার সময় সে কোনো একটা কিছু যদি না বুঝেছে, সে তার হেল্প নিল। যখন ঢাকার সুনামধন্য একটা কলেজের সেরা শিক্ষার্থীদের সাথে ফ্রেন্ডশিপ করার সুযোগ পায় ফেসবুকে, বা একটা কমিউনিটি বিল্ড আপ হয়, এটাই আসলে মূলত আমার মতে, বা এটাই প্রকৃত অর্থে 4th রিভলিউশন। তো আমরা আসলে এই কমিউনিটিটা বিল্ড আপ করার ট্রাই করতেছি। যখন করোনার সময়টাতে সম্ভবত তখন হচ্ছে আপনার প্রথম গান আসে গালি বই রান্না, যে প্রথম গানটা,
তো আপনার আসলে গান লেখার উপাদানগুলো আপনি আসলে কোত্থেকে নেন? উপাদান বলতে কি, আমি ছোটোবেলা থেকেই লেখালেখি করতাম। যদি বলেন আমার সূচনা ওই 3, 4, 5, 6, 7, 8 থেকেই বানিয়ে লেখার একটা প্রবণতা আমার ভিতর ছোটোবেলা থেকে ছিল। এটা আমার আব্বা আমাকে বলতো, যে আব্বু বলতো যে বানিয়ে লেখো, একটু বানিয়ে লেখো, বানিয়ে লেখো। তো ছোটোবেলা থেকে আমি লেখালেখি করতাম। আর এটা কই থেকে, যদি বলেন শব্দ আমি কোথা থেকে নিই, তাহলে যদি বলেন যে আমি চারিপাশে যে শব্দগুলো দেখি, মানুষের কথা, যখন কারোর সাথে কথা বলি তখন একজন মানুষ, আমি একজন মনোযোগী শ্রোতা, কেউ কথা বলে আমি মনোযোগ দিয়ে তার শব্দগুলো শুনি। নতুন শব্দ কারো মুখ থেকে শুনলে, যেমন ইতিবাচকায়ন একটা শব্দ, আমার বন্ধু আব্দুল্লাহ মাহমুদ নজিব একদিন বলতেছিল, মনোযোগ দিয়ে শুনতেছিলাম, সে বলল ইতিবাচকায়ন, ইতিবাচক হওয়া, যে কোনো একটা কাজ ইতিবাচক হয়। এখন এই জিনিসটাকে আমরা ইতিবাচকায়ন করতে হবে বলতে পারি, একটা শব্দ তার কাছ থেকে শিখলাম। পাশাপাশি হচ্ছে আমি পাঠ্য বই থেকে, এবং আমাদের পাঠ্য বইয়ের ভিতরে আমাদের যে লেখক পরিচিতি ছিল প্রত্যেকটা বইয়ের ভিতর, ওই লেখক পরিচিতিতে অনেকগুলো লেখকের অনেকগুলো বইয়ের নাম ছিল। ওই বইগুলো আমি আবার ছোটোবেলা থেকে সংগ্রহ করে পড়ছিলাম, এখন পর্যন্ত স্টিল নাও বই পড়ি। তো বই থেকে শব্দ সংকলন হয়, বই থেকে শব্দ আহরণ করি, এবং ইদানিং মানুষের সাথে কথায় মানুষের কাছ থেকেও প্রচুর শব্দ শিখতেছি, দেখতেছি। আপনার লেখা মানে আপনার গানের যে লিরিক কিংবা হচ্ছে লেখনী, সেটাতে অনেকে আপনাকে নজরুলের সাথে তুলনা করে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখার মতো হচ্ছে আপনি আপনার একটা লেখার এরকম একটা ধারা চলে আসে, বা মানে যদি বলি যে মানে সত্য বলা বা হচ্ছে অসঙ্গতিগুলো তুলে ধরেন আপনার লেখার মাধ্যমে, গানের মাধ্যমে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কিছু কিছু মানুষ এখানে একটু অতিরঞ্জন করে, যে তারা হয়তো আমাকে সাথে কাজী নজরুল ইসলামের তুলনা করে, কিন্তু প্রকৃত অর্থে কাজী নজরুল ইসলাম যে সংগ্রামী জীবন দেখছে, সেই সংগ্রামী জীবন আমি দেখিনি। আমার জীবনটা তো সংগ্রামের না। প্রথমত আমি মোটেও তার সাথে আমার তুলনা হওয়াটাকে আমি এই জিনিসটা আমার কাছে একটু বিব্রতই লাগে। আর মানুষ কেন এটা বলে? এটা বলে হচ্ছে যে কাজী নজরুল ইসলাম কিছু কিছু মানে কবিতায় যে সকল শব্দ চয়ন করেছে, দেখা যায় যে আমিও ওখান থেকে অনেক শব্দ দেখা যায় যে আমি আমার লেখায় ব্যবহার করেছি। এবং কাজী নজরুল ইসলামের কবিতার যে ছন্দ, যে ছন্দে তিনি কবিতা রচনা করেছেন, ওই ছন্দেও দেখা যায় যে আমি অনেক লেখালেখি করেছি। অন্ধ পৃথিবী, মিথ্যা পদবী, মানবতা যেথা জিন্দা লাশার, বদ্ধ চেতনা বন্দি সকলে, এই যে এই লেখাগুলো দেখা যায় ওই নজরুলের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার যে ছন্দের যে একটা জাগরণ, তার ছন্দের যে খেলা, ওই খেলাটা আসলে আমি মোটামুটি বলতে পারি যে আমি এটা বুঝি। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, এখানে যে শব্দের গাঁথনি, এখানে শব্দের যে অলঙ্কার, এই অলঙ্কারগুলো আমি বুঝি। তো বুঝার কারণে হয় কি, যখন আমি লিখতে চেষ্টা করি তখন সেই অলঙ্কার অটোমেটিকলি দেখা যায় যে ওখানকার মতো করে আমি লেখার চেষ্টা হয়। আমি একটু রানার সম্পর্কে জানতে চাই, আসলে ও এখন কি পড়ছে, কোথায় পড়ছে? রানা আর হাবিব একসাথে থাকে, ওরা হাবিব রানাকে পড়াশোনা করাচ্ছে, পাশাপাশি আমাদের এডুকেটম একাডেমি যে টিচাররা আছেন তারা রানাকে পড়াচ্ছে। তো এখন ক্লাস 7-এ পড়তেছে। পড়াশোনাটা এবং স্কিল ডেভেলপমেন্টে এই মুহূর্তে রানাকে আমরা একটু বেশি প্রেশারাইজ বা বলেন একটু এই মুখ হওয়ার জন্য একটু বেশি করে বলতেছি। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে রানার হচ্ছে যে মানে কৈশোরে পদার্পণ হয় না, কৈশোরে পদার্পণ হলে দেখবেন যে ভয়েসটা হঠাৎ করে মোটা হয়ে যায়, মানে বয়সন্ধিকালের সময় চেঞ্জ হয় না, ওই চেঞ্জের সময়টা চলতেছে এখন। আচ্ছা, যার কারণে হচ্ছে ওকে এই মুহূর্তে হচ্ছে রেওয়াজের উপর রাখছে, তুই করা না, শুধু সারে গা একটু প্র্যাকটিসে। তো দেখা যাক বয়সন্ধিকালটা শেষ হয়ে গেলেই হয়তো আপনারা নতুন একটা রানাকে দেখতে পাবেন। কারণ রানার ভিতরে আমি দেখছি র্যাপের থেকেও ওর হচ্ছে মানে হচ্ছে ব্যান্ড মিউজিকের যে গানগুলা, এটা হচ্ছে রানার কণ্ঠে জোস। এবং আমার মনে হয় যে ও র্যাপের থেকে ব্যান্ড মিউজিক অনেক ভালো করবে। এই জায়গাতে ওর ভিতরে ওই ব্যাপারটা আছে, সুন্দর গাইন থাকতে পারে। এটা কি আসলে আলোচনাই হয়েছে আমাদের, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্ট অনেক ছোটো ভাই আছে, ওরা আমাদের অফিসে আসে যা। এখন মিউজিক ডিপার্টমেন্টে কেউ যদি আসে আমাদের অফিসে, আমরা তখন কী করি, রানা কই তাড়াতাড়ি রানার সাথে ওরে বসাইতে, তুমি ওর সাথে আড্ডা দাও। আবার আমাদের বেশ কিছু ক্লোজ বড় ভাই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন বাংলাদেশের সুনামধন্য মিউজিক কম্পোজার, মিউজিক নিয়ে কাজ করতেছে। তাদের সাথে তো আমাদের অ্যাক্সেসটা খুব ইজি, রানারও অ্যাক্সেস খুব ইজি। তো তাদের সাথে উঠা বসা এই রিয়েল লাইফ থেকে আসলে মনে করেন যে আসলে একাডেমিক না যে 1 ঘন্টা তোমার পড়ালে ব্যাপারটা মন না, মানে হচ্ছে বাস্তবের সাথে মিশে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে রানার এন্ট্রি আছে যে কোনো সময়। আমি যতদূর জানি যে খেলার প্রতি আপনার একটা আগ্রহ আছে, আপনি খেলেছেনও।
খেলোয়াড় হিসেবে আপনার একটা পরিচিতি আছে, বিশ্বকাপ নিয়ে আসলে আপনার ভাবনাটা একটু জানতে চাই। বিশ্বকাপে এখন যদি বলেন, আমার একটা ব্যাপার হচ্ছে যে জয় পরাজয় বুঝি না, শুধু চেষ্টাই খুঁজি সুখ, এই এক মোটিভেশনের উপর আসি, যে জয় হোক পরাজয় হোক চেষ্টাই সুখ খুঁজি, এই মোটিভেশনে আমি আসি। দলের যে বর্তমান অবস্থা আসলে সেটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি তো আসলে দীর্ঘদিন যাবৎ খেলা আসলে খুব কম দেখি, দেখা যায় যে হাড্ডাহাড্ডি কোনো ম্যাচ হলে, 50 ওভারের ম্যাচ হলে তাও হাড্ডাহাড্ডি জমে গেলে খবর আসে, তখন জমার সময়কে দেখি আচ্ছা জমছে খেলা। তো এই দিক দিয়ে দেখা যায় যে আগে যেমন যতটা অ্যাক্টিভলি প্লেয়ারদের চিনতাম, এখন হয়তো 11 জন প্লেয়ারের নাম বলতে পারবো না। তবে বাংলাদেশের সিচুয়েশন, ওভারঅল সব সিচুয়েশন দেখে একটা আন্দাজ করতে পারি আসলে কোথায় কি ঘটে। সেই দিক থেকে ধরেন হচ্ছে আমাদের বাংলাদেশের শুধুমাত্র ক্রিকেট টিমকে দিয়ে জাজ করলে হবে না, আমাদের সমগ্র বাংলাদেশের একদম পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতে একটা প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম। আর ম্যানেজমেন্টের ভিতরে অনেক কিছুই ঢুকে। একটা প্লেয়ার হতে পারে, কিন্তু আমি বলবো একটা হিউম্যান রিসোর্সই তো একজন প্লেয়ার। 16 কোটির দেশে আমার 15 জন হিউম্যান রিসোর্স দরকার যারা টিমকে প্রতিনিধিত্ব করবে। এটা পুরোটাই ম্যানেজমেন্টের উপর থাকে, এটা শুধুমাত্র মানে ম্যানেজমেন্ট। তো এই ম্যানেজমেন্টের দুর্বলতা খালি বাংলাদেশ ক্রিকেট টিম বিসিবিতে আছে, ফুটবলে নাই, ওটা তা না। আবার খালি বিসিবি আর ফুটবলে এই ম্যানেজমেন্ট আছে, আমার ব্যক্তি জীবনে নেতা না। প্রত্যেকটা আমার মানুষ আমরা হচ্ছে ব্যক্তি জীবন থেকে ম্যানেজমেন্টে দুর্বল। তো এই ব্যাপারগুলোকে আমি যেভাবে কল্পনা করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে ছোটবেলা থেকেই শিশুর ভিতরে ওই গুণগুলো ইনপুট করাই দিতে হবে। যে একটা একটু ইন্টারাপ্ট করি আপনাকে, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে এই সময়টাতে এসে যারা তরুণ আছে বা যারা বাংলাদেশি ক্রিকেট প্রেমী আছে তারা ক্রিকেটের প্রতি কিছুটা হলো আগ্রহ হারাচ্ছে, এটা কি আপনার কাছে মনে হয়? অভিমান, আগ্রহ হারায়নি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে, ফুটবলও খুব ভালোবাসে। আপনি একজনকে ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনার ভালোবাসার মর্ম একটু না দেয়, আপনি কষ্ট পাবেন ভাই, ওটাকে অভিমান বলা হয়। এখন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটু অভিমানে আছে, যা তোদের খেলাই দেখবো না, এরকম একটা অভিমানে আছে। আবার যদি কামব্যাক করে সাদরে গ্রহণ, আবার ভালোবাসা বেড়ে যাবে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আমাদের হচ্ছে ওয়ান কাইন্ড বলতে পারেন প্রেমিকার সম্পর্ক। দারুণ ব্যাপার। আচ্ছা, আমি একটু আপনার আপনি তো বেশ কিছু প্লেব্যাকও করেছেন, শাকিব খান আপনার কণ্ঠে হচ্ছে লিপসিং করেছে, তো সবকিছু মিলে আসলে প্লেব্যাকের বিষয়টা একটু জানতে চাই। প্লেব্যাকটা আসলে কতটুকু আপনাকে স্বাচ্ছন্দ্য দিচ্ছে, বা আরো প্ল্যানিং আছে কিনা, বা প্লেব্যাকের অবস্থাটা কেমন আসলে এই মুহূর্তে? আমি আসলে ব্যাপার সম্বন্ধে খুব নিবিড়ভাবে জানি, বাট তাও না, আমি জানতেও চাই না। আমার কাছে হচ্ছে যে কোনো ধরনের যদি কোনো প্রপোজাল আসে, চলো একটা মুভিতে কাজ করি বা কোনো একটা জায়গায় কাজ করি বা এই যে কাজ করি, আমি শুনি, শোনার পর ভালো লাগলে পছন্দ হইলে করি। তো আমার কাছে সবগুলো অ্যাজ ইউজুয়াল কাজের মতোই। তবে ভালো লেগেছে যে ছোটোবেলা থেকে শাকিব খান চিত্রনায়ক, বাংলাদেশের সুপারস্টার, বা অবশ্যই আমাদের দেশের নায়কের নাম বলতে গেলে তাকে 1 নম্বর নাম বলতে হবে, আর কেউ নাই। এটাও একটা হতাশাজনক। আরও 10 জনের নাম বলা উচিত ছিল, আমার মুখ দিয়ে বেরোয়া উচিত ছিল, বা যে কেউ আমরা ধাপ 10 জনের নায়কের নাম বলতে পারি, কিন্তু 1 জনের নাম বলতে হয়, 2 জন 3 জনের নাম বলতে হয়। তিনি 1 নম্বরে আছেন নিঃসন্দেহে। তার সাথে কাজ করাটা ভালো একটা অভিজ্ঞতা ছিল। আমার ভালো লেগেছে যে না, ছোটোবেলাতে যাকে ক্যামেরাতে দেখতাম তার সাথে একটা কাজ হইলো, এটা অনুপ্রেরণা ছিল। তো আগামীতেও ইনশাল্লাহ দেখা যায় যে আমি যদি ওইরকম জোস কিছু জায়গা পাই যেখানে জোস প্রপারলি কাজ করা যাবে, এরকম কিছু গান আমার আসবে। একটা বিষয় একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো তারকা, এখন আপনাকে দেশে মানুষ চিনে ভালোবাসে, তো এই তারকা খ্যাতিটা কিভাবে এনজয় করছেন, কতটুকু এনজয় করছেন? এটাকে আমি খুব ভালো করে উপভোগ করতে চেষ্টা করি, এবং আমি যে সকল মানুষজন যাদের সাথে আমার দেখা হয়, আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলতে, এবং তারা আসলে ওই কিছুই না, তারা ওই একটু হাসি মুখে একটু হ্যান্ডশেকই চায়, একটু 2-4টা কথা বলতে চায়, একটা ছবি তুলতে চাই। আমি যে কোনো সিচুয়েশনে আমি সবসময় এইটা প্রায়োরিটি দিই যে যাদের ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি, বা যাদের ভালোবাসা প্রেরণা হিসেবে কাজ করে, তারা যখন সামনে আসে কথা বলতে চাই, অন্য সব কাজ বাদ দিয়ে হলে তাদের প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো উপভোগ করি, ভালো লাগে আমার। আচ্ছা, একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে যখন আপনার গান হিট হচ্ছে, একেবারে গান হিট হচ্ছে, জনপ্রিয়তা বাড়ছে, তখন হচ্ছে ক্যাম্পাসে যখন আপনি ঘুরে বেড়ান, আগে আপনার গান রিলিজ হওয়ার আগে বা গান পরিচিতি পাওয়ার আগে ক্যাম্পাসে আপনার ঘুরে বেড়ানোটা, আর পরিচিতি পাওয়ার পরে ঘুরে বেড়ানোটা, ব্যাপারটা কি সেম নাকি একটু অন্যরকম হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় সেম, ঢাকা বিশ্ববিদ্যালয় সেম।
তবে আমি হচ্ছে যখনই মানে এই জিনিসগুলো ম্যাস আকারে ছড়ায় গেল, তখন আমার দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কিছু মিলে আমি খুবই, আমার সার্কেলটা অনেক বড়, বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষের সাথে উঠা বসা ছিল। তো আমার ফোনে বুম মানে ফোন কল অল টাইম বাজতে থাকতো তখন ওই সময়। তো আমি অনেকটা বলতে পারেন যে বিষয়টা তো নতুন, যে আগে আমি ছিলাম গতকাল রাত্রেবেলাও আমি জানি না পরের দিন কি হচ্ছে, এবং সব বিগ বিগ ফোন আসছে। তখন আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে আমি প্রায় দীর্ঘদিন আমি হচ্ছে আমার ওই ফোন সিম অফ ছিল, আমি শুধু অবজার্ভ করছি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। তখন দেখা যায় সেলিব্রিটি লাইফ, সেলিব্রিটিদের বেশ কিছু জীবনী পড়ছি। দেন হচ্ছে এই যে তখন মিডিয়া, প্রচুর পরিমাণে মিডিয়া আসতেছে স্টিল নাও, তখন মিডিয়া সম্পর্কে তখনই আসলে জানা শুরু করছে আসলে মিডিয়া কি, এটা কি ফাংশন কি। দেন আস্তে 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 যখন রেসটা কেটে গেছে, তারপরে কিন্তু আমি আসলে স্বাভাবিক হয়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আগেও যেমন আছি এখনও তেমন আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে এখন যারা একবারে নতুন জুনিয়র আসতেছে, তারা হয়তো আগে কখনো আমার বিশ্ববিদ্যালয়ে দেখে নেই, বা চান্স পাওয়ার আগে থেকেই যারা আমাকে চিনে, ওদের ক্ষেত্রে একটু রিয়াকশন ভিন্ন হয়। এছাড়া যারা আমার বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই, তারা আগের মতোই আছে। একটু মেয়ে ফ্যানদের রিয়াকশন জানতে চাই, আসলে আপনার মেয়ে ফ্যানের সংখ্যা কেমন? এবং থাকে না যে বিশেষ করে হচ্ছে মেয়েরা যখন একটা সিঙ্গারকে বা যাকে পছন্দ করে তার প্রতি একটা স্বপ্ন তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তো আপনার মেয়ে ফ্যানের সংখ্যা কেমন? আমার মেয়ে ফ্যানের সংখ্যা 0। কেন 0? আমি জানি না, মেয়েরা সম্ভবত ভাই রোমান্টিক গান পছন্দ করে, একটু ভালোবাসার গান পছন্দ করে, র্যাপার পছন্দ করে। যদি আমি একটু চকিত চাহনি, আমি যদি একটু প্রেমের র্যাপ করতাম তাহলে হয়তো বা মেয়েরা পছন্দ করতো। মেয়েরা বিদ্রোহ মনোভাব পছন্দ করে কম, মেয়েরা পছন্দ করে হচ্ছে 0। আমি আপনাকে আমার ফলোয়ার লিস্ট দেখাইতে পারি, যদি লাস্ট 500 জনে 5টা মেয়ে থাকে, আপনাকে টিক দেবো রাত্রেবেলা, পাবেন না আপনি। না, পাইনি। কেন পাইনি? প্রথমত আমার চারপাশে ঘেঁষাটা তো ইজি না। কেউ একজন চাইলেও ইজিলি আমার অ্যাক্সেস পেয়ে যাবে, আমার এ পর্যন্ত আসবে, এটা আমি নিজেই ব্যারিয়ারটা ক্রিয়েট করে রাখি। কারণ আমার সারাউন্ডিং যাদের নিয়ে আমি চলাফেরা করি, আগে থেকে চলাফেরা করি, এবং আমার বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই যারা আছে, খুব লিমিটেড। তো আর বাইরে আমি খুব বেশি ওই মানে আড্ডাবাজ না, যে ধরেন আমি হুট করে নতুন এক সার্কেলে ঢুকে গেলাম। মেয়ে প্রপোজ পাওয়ার তো কোনো ঘটনা না। আমি ধরেন হচ্ছে যদি এই যে সেলিব্রিটি, হাজার হাজার সেলিব্রিটি, এখন নতুন নতুন সেলিব্রিটি বন্ধু বান্ধব আসতেছে, এদের সাথে উঠা বসা মিশলেই তো কত কিন্তু আমি আমার মিশনের ভিশনের দিকে ছুটতেছি, যেটা আমি আসলে করতে চাই। গানে তো অনেক বড় বড় কথা বলছি, কিন্তু বলাটা ইজি, করাটা কঠিন। তো এই মুহূর্তে কিছুটা হইলেও করতে চাই। আপনার তো অনেকগুলো গান এই পর্যন্ত হচ্ছে রিলিজ হয়েছে, এর মাঝখান থেকে কোন গানটা সবথেকে আপনার বেশি পছন্দ? যেটা সবই পছন্দ আমার, তো তারপর থাকে দু একটা যেটা আমার একেবারে নিজের পছন্দ এবং ভালো লাগার জায়গাটা একটু বেশি থাকে, এরকম একটা। যদি ফ্যামিলিতে 5টা সন্তান থাকে, সেক্ষেত্রে একটা সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা আপনার কোন গানটা সবথেকে বেশি পছন্দ? সবথেকে বেশি পছন্দ এরকম না, এই মুহূর্তে মনে আসতেছে অন্ধ পৃথিবী মিথ্যা পদবী। একটা গান একটু শুনতে ইচ্ছে, এটা হচ্ছে গান শুনবো না সেটা হতে পারে। অন্ধ পৃথিবী মিথ্যা পদবী, মানবতা যেথা জিন্দা লাশ, বদ্ধ চেতনা বন্দি সকলে যাতনা বদলে শান্তি চাস। যদি চাস তবে শোধ দিতে হবে লাখো শহীদের রক্ত ঋণ, কালো হাতগুলো ভেঙে দিতে হবে, তবে তো আসবে নতুন দিন। যদি তোরা এক চাকরি পেয়ে এই মাতিস বিজয় উল্লাসে, তবে তো তোদের গিলেই খাবে দানবের মতো রাক্ষসে। 9 মাথা নত যত আছে ক্ষত ঝেড়ে ফেলে দিয়ে উঠ জেগে, খাবো না ঘুষ দেবো না ঘুষ, স্লোগানে স্লোগানে বল রেগে, টাকা ছাড়া কেউ সাইন না দিলে কলমগুলোকে হত্যা কর, শিক্ষার আলো মুখে চড়ে মার, অন্ধকারেই থাকুক ঘর। আপন বাবাও যদি ঘুষ খায়, বাপকে করে দে ত্যায্য বাপ, লাঞ্ছিত হোক ঘুষখোর বাপ, বারুক তাহার রক্তচাপ। মাঠে ময়দানে কথা শুনে শুনে আর কতকাল বলবি ঠিক, আর কত বল ভাঙবি তালা, এবার চাবিটা বানাতে শিখ। তবেই দেখবি সোনালি সুদিন, সুমল বাতাস সুখ আবেশ, ঘিরেছে আমার জন্মভূমি, এই তো আমার বাংলাদেশ। বাহ, চমৎকার চমৎকার। প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা মর্ম বহন করে। মিস্টার তাবিব, আমি হচ্ছে একদমই আমার অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে আমি একটা গান আপনার মুখে শুনতে চাই, সেটি হচ্ছে আপনার গালিবয় রানাকে যখন আপনি আবিষ্কার করেন, সেই সময় প্রথম যে গানটি, সেই গানটি হচ্ছে আমি যাওয়ার আগে শুনতে চাই। ছোট করে শুনেন একটা ছোট গল্প বলি, কামরাঙ্গীর চরের এটা 8 নম্বর গলি। জীবনটা মিশে গেছে অভাবের সাথে, যেন মানুষের পায়ের নিচে কাঁধে চোরাবালি।
বড়লোকের বাড়িতে মা কাজ করে যা পায়, কিস্তির নাম করে মানুষ তা চাবায়। বাটে পড়লে আপনিও পড়ে যাবেন কবজায়, আর সতর ঢাকার নিংটি ডাকাতেরা সব চায়। এমন একটা পরিবেশে থাকে আমগো রানা, স্কুল ফিস নাই তো ক্লাসে যাওয়া মানা। রানা পথে পথে ঘুরে দেখবেন টিএসসির মোড়ে, হঠাৎ এসে কইব করে টাকা দেন আমারে, আপনি মারবেন একটা ঝাড়ি কারণ আপনি সুশীল সমাজ। আবার মসজিদে পড়তে যাবেন শুক্রবারের নামাজ, আবার মাইকের সামনে আপনি সমাজের ডাক্তার, দেশ নিয়ে দিবেন কত বড় বড় লেকচার। মিস্টার তাবিব, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ খোঁজ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা তাবিবের সাথে আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, তার জীবনে অনেক কিছু আমরা জানলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।